প্রত্যেকবারের মতো তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো তোমাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজ আমাদের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে একটি সংস্কৃত সাহিত্য অর্থাৎ সংস্কৃত লিটারেচারে একটি গদ্য রয়েছে যার নাম হচ্ছে হাঁসবিদ্য কথা। সেই হাঁসবিদ্য কথার আজ আমরা উৎস, বিষয়বস্তু, কবি পরিচিতি এবং নামকরণ নিয়ে আলোচনা করব। এরপরে নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি হাঁসবিদ্য কথার যে শ্লোক আছে সেই শ্লোক সহ আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও বিনামূল্যে পেয়ে থাকো। এই ভিডিওগুলো শেয়ার করলে তোমাদের যেমন হেল্প হচ্ছে তোমাদের বন্ধুদেরও কিন্তু একটু হেল্প হতে পারে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তোমরা সকলে দেখতে পাচ্ছ যে হাঁসবিদ্য কথা। তো এর প্রথমে আমরা উৎস জেনে নেব, মানে কোথা থেকে নেওয়া হয়েছে। তো দেখো লেখা রয়েছে পুরুষ পরীক্ষা। তো এটা আমরা একটু ভালোভাবে জানবো যে উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে হাঁসবিদ্য কথা গল্পগ্রন্থটি। উৎস হাঁসবিদ্য কথা গল্পটি প্রখ্যাত কবি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানে এটার লেখক হচ্ছেন কবি বিদ্যাপতি, ঠিক আছে। কবি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা নামে যে একটা মূল গল্পগ্রন্থ আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই হাঁসবিদ্য কথা গল্পগ্রন্থটি। মিথিলার রাজা শিব সিংহের আশ্রয় থেকে কবি বিদ্যাপতি 1410 থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে এই গল্পগ্রন্থটি রচনা করেন। তো হাঁসবিদ্য কথা গল্পগ্রন্থটা কি, মিথিলার সেই সময় রাজা ছিলেন যার নাম হচ্ছে শিব সিংহ, তার আশ্রয়ে কিন্তু বিদ্যাপতি থাকতেন, ঠিক আছে, কবি হিসাবে। এবং 1410 থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই গল্পগ্রন্থটা রচনাকাল বা রচনা হয়েছিল। বইটি লেখা শেষ হওয়ার আগেই শিব সিংহের মৃত্যু হয়। বইটি লেখা যখন সমাপ্ত হয় তার আগেই, সমাপ্ত হওয়ার আগেই কিন্তু রাজা শিব সিংহের মৃত্যু হয়েছিল। বইটিতে মোট 44টি গল্প আছে। বইটিতে কিন্তু টোটাল 44টি গল্প আছে, যার প্রত্যেকটি গল্পই মানুষকে নিয়ে লেখা, যার প্রত্যেকটি গল্পই কিন্তু মনুষ্য কেন্দ্রিক। পঞ্চতন্ত্র বা হিতোপদেশের মতো পশু পাখির চরিত্র এখানে অনুপস্থিত। বলছে পঞ্চতন্ত্র বা হিতোপদেশের যেমন বেশিরভাগগুলো গল্পই পশু পাখির চরিত্রকে নিয়ে বা পশু পাখিকে আশ্রয় করে বা কেন্দ্র করে রচিত, সেরকম নয়। এখানে কিন্তু প্রত্যেকটা গল্পই মনুষ্য কেন্দ্রিক, মানুষকে আশ্রয় করেই লেখা হয়েছে। আলোচ্য গল্পটি গ্রন্থের 39 নম্বর রচনা। বলছে আলোচ্য গল্প গ্রন্থটা যেটা রয়েছে সেটা 39 নাম্বার রচনা। গ্রন্থের সমস্ত গল্পকে 3টি পরিচ্ছদে ভাগ করা হয়েছে। বলছে এই গল্প গ্রন্থের সমস্ত গল্পকে কিন্তু 3টে পরিচ্ছেদে ভাগ করা হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে। এটা গেল হাঁসবিদ্য কথা গল্পগ্রন্থটার উৎস। মূল উৎস হচ্ছে জেনে রাখবে যে কবি বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ। এবারে আমরা একটু লেখকের সম্বন্ধে বা কবির সম্বন্ধে একটু জেনে নেব। লেখা আছে লেখক পরিচিতি। তো কি বলছে, হাঁসবিদ্য কথা গল্পের রচয়িতা বিদ্যাপতি আমাদের কাছে অভিনব জয়দেব ও মৈথিল কোকিল নামে কিন্তু অতি পরিচিত। তা হাঁসবিদ্য গল্পগ্রন্থের রচয়িতা প্রথমেই বললাম বিদ্যাপতি। বিদ্যাপতি কি নামে অভিহিত? অভিনব জয়দেবও তাকে বলা হয়, বা মিথিলার কোকিল থেকে হয়েছে মৈথিল কোকিল, কারণ মিথিলাতেই কিন্তু হাঁসবিদ্য কথা গল্পগ্রন্থের রচয়িতা বিদ্যাপতির কিন্তু জন্মস্থান, ঠিক আছে। তো তাকে মৈথিল কোকিল নামেও কিন্তু
পরিচিত বা তাকে মৈথিল কোকিল নামে অভিহিত করা হয়। দ্বারভাঙার মধুবনী মহকুমার অন্তর্গত বিশপী গ্রামে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে, মতান্তরে এটা আবার অন্য মত আছে, কেউ কেউ বলছে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মধ্যভাগে আর জন্ম হয় এবং পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তার তিরোধান ঘটে। তো বলা হচ্ছে যে দ্বারভাঙার মধুবনী মহকুমার অন্তর্গত বিশপী গ্রামে কিন্তু চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তার কিন্তু মৃত্যু ঘটে বা মৃত্যুবরণ করেন। তাঁর পিতার নাম হচ্ছে গণপতি ঠক্কুর। বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সহকবি ছিলেন। বিদ্যাপতি হচ্ছে মিথিলার রাজা ছিলেন, শিবসিংহ তার সভাকবি ছিলেন। তবে তিনি মিথিলায় সংশ্লিষ্ট রাজবংশের বিভিন্ন রাজার আশ্রয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তবে তিনি যাই হোক মিথিলায় খালি শিবসিংহ রাজার কিন্তু সহকবি ছিলেন না। মিথিলার আরো যে রাজবংশ বিভিন্ন রকম চেঞ্জ হতে হতে যে রাজারা এসছেন, একজনই তো মানে বছর পর বছর রাজত্ব করবেন না, বিভিন্ন রকম রাজা আসবেন। তো বিভিন্ন রকম রাজার আশ্রয়ে কিন্তু তিনি বিভিন্ন রকম গ্রন্থ রচনা করেছিলেন। তার গ্রন্থ রচনা সংক্রান্ত তথ্যগুলি নিম্নলিখিত সরণিতে স্থাপন করা হলো। তিনি যে গ্রন্থ রচনা করেছিলেন সেগুলো কিন্তু নিচে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে তিনি কি কি গ্রন্থ রচনা করেছিলেন, কি কি ভাষায়, একটু মানে জেনে রাখো, এগুলো একটু জানার বিষয় আছে, ঠিক আছে। তো আমি এই গ্রন্থগুলোর নাম বলার আগে তোমাদেরকে আমি বলছি একটা জিনিস, দেখবে আমরা যে ভিডিওগুলো বেশিরভাগ প্রেজেন্ট করি বা উপস্থাপন করি প্রত্যেকটাই কিন্তু শর্ট পিরিয়ডের মধ্যে করে থাকি। তাতে কি হবে, তাতে তোমাদের কনসেন্ট্রেশনও ভালো থাকবে এবং তোমাদের কি হবে, বুঝতেও কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি গ্রন্থের নামগুলো আমি বলছি। কীর্তিলতা, ঠিক আছে, এটা ভাষা ছিল অবহট্ট অপভ্রংশ, সময়কাল 1402 থেকে 4 খ্রিস্টাব্দ, পৃষ্ঠপোষক রাজা তখন কীর্তিসিংহ ছিলেন। তারপরে দেখো ভূ পরিক্রমা, ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় 1400 খ্রিস্টাব্দ, তখন রাজা ছিলেন দেবসিংহ, ঠিক আছে। দেবসিংহ ছিলেন এই কীর্তিসিংহের কাকা। তারপরে দেখো পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থ, যেটা থেকে তোমাদের হাসবিদ্য কথা গল্পগ্রন্থটা নেওয়া হয়েছে, যেটা আলোচনা করতে চলছি, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা 1410 খ্রিস্টাব্দ, শিবসিংহ দেবসিংহের পুত্র ছিল পরপর। তারপর দেখো কীর্তি পতাকা ঐতিহাসিক কাব্য ছিল, এটা সংস্কৃত অবহট্ট ভাষায় লেখা হয়েছিল 1410 খ্রিস্টাব্দ। সেই সময় রাজা ছিলেন কিন্তু শিবসিংহ, শিবসিংহ ছিলেন দেবসিংহের পুত্র। তারপর দেখো 5 নাম্বার লিখনাবলী, এটা হচ্ছে সংস্কৃতে পত্র রচনা রীতিতে লেখা হয়েছিল, সংস্কৃতে যেভাবে লেটার রাইটিং করা হয়, ভাষা ছিল সংস্কৃত, এর সময়কাল ছিল 1418 খ্রিস্টাব্দ। সেই সময় দেখো পুরাদিত্য রাজার রাজত্বকাল ছিল। নেক্সট দেখো 6 নাম্বার শৈব সর্বস্ব সার, এটা শৈব ধর্ম বিষয়ক গ্রন্থ, এর ভাষা ছিল হচ্ছে সংস্কৃত, রচনাকাল ছিল 1430 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে, তখনকার রাজা ছিলেন পদ্ম সিংহ। তারপর দেখো নেক্সট দেখো 7 নাম্বার হচ্ছে গঙ্গা বাক্যাবলী, এটা গঙ্গা মাহাত্ম্য রীতিতে লেখা হয়েছিল, ভাষা ছিল সংস্কৃত, 1430 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল, তখন রাজা ছিলেন শিবসিংহের ভাই। তারপর আছে 8 নাম্বার বিভাগ সার, এটা সম্পত্তি বন্টন উত্তরাধিকার নিয়ে লিখিত গ্রন্থ, সম্পত্তি বন্টন কিভাবে হবে আর উত্তরাধিকার কে হবে, এটা ভাষা ছিল সংস্কৃত, 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময় রাজা ছিলেন নরসিংহ, ইনি ছিলেন শিবসিংহের ভাই। তারপর দেখো 9 নাম্বার দান বাক্যাবলী, এটা দান সংক্রান্ত গ্রন্থ, এটা লেখা হয়েছে সংস্কৃতে 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময় কিন্তু রাজা ছিলেন সেম নরসিংহ, শিবসিংহের ভাই। আর লাস্ট দেখো 10 নাম্বার যেটা আছে দুর্গা ভক্তি তরঙ্গিনী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, এটা দুর্গা পুজো বিষয়ক লেখা হয়েছিল, সংস্কৃত ভাষা, 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময় কিন্তু রাজা ছিলেন হচ্ছে ভৈরব সিংহ। তারপর দেখো বিদ্যাপতির প্রধান পরিচয় তার মৈথিলি ভাষায় লিখিত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী, বলছে বিদ্যাপতির কিন্তু প্রধান পরিচয় হচ্ছে মৈথিলি ভাষায় লেখা রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী। তবুও সংস্কৃত গল্প সাহিত্যে তার অবদান অবশ্যই বিশেষ কৃতিত্বের দাবি রাখে, তবু কিন্তু সংস্কৃত গল্প সাহিত্যে কিন্তু বিদ্যাপতির স্থান কিন্তু অনেকটাই উচ্চ স্থানে রয়েছে। নেক্সট আমরা কিন্তু এই হাসবিদ্য কথার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কাঞ্চিতে রাজা সুপ্রতাপের শাসনকালে একবার
চারজন চোর ধরা পড়েছিল। কাঞ্চিতে একবার রাজা সুপ্রতাপ শাসন করছিলেন, সেই সময় চারজন চোর কিন্তু রাজার হাতে ধরা পড়েছিলেন। রাজা তাদের মৃত্যুদণ্ড দেন। রাজা তাদের সেই সময় মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই আদেশ অনুসারে তিনজন চোরকে শুলে চড়ানো হয়। সেই আদেশ অনুসারে, রাজার আদেশ অনুসারে তিনজন চোরকে কিন্তু শুলে চড়িয়ে দেওয়া হয়। চতুর্থ চোর ছিল বুদ্ধিমান, সে একটি কৌশল অবলম্বন করে। চতুর্থ চোর কিন্তু বুদ্ধিমান ছিল, সে একটি কৌশল অবলম্বন করেছিল। সে জানায় যে সে সোনা চাষ করার মহাবিদ্যা জানে। সে কিন্তু জানায় যে মহারাজ, আমি কিন্তু সোনা চাষের মতো মহাবিদ্যা জানি। মৃত্যুর আগে সে রাজাকে সেই বিদ্যা দিয়ে যেতে চায়। মৃত্যুর আগে তিনি কিন্তু রাজাকে সেই বিদ্যা দিয়ে যেতে চান। তাকে রাজার কাছে আনা হলে রাজা তাকে সোনা চাষের আদেশ দেন। তাকে যখন রাজার কাছে আনা হয়েছিল, রাজা সুপ্রতাপের কাছে, সেই চোরকে বলা হলো তুমি তাহলে সোনা চাষ করে দেখাও। সে রাজার কথা মতো রাজার অন্তঃপুরে ক্রিয়া সরোবরের তীরে এক গোপন স্থান পরিষ্কার করে চাষের যোগ্য জমি ঠিক করে। তিনি তখন রাজার কথা মতো রাজার অন্তঃপুরে অর্থাৎ রাজার অট্টালিকার ভিতরে ক্রিয়া সরোবরের তীরে একটি গোপন স্থান পরিষ্কার করে কিন্তু সেই সোনা চাষের জন্য যোগ্য জমি ঠিক করেন। তারপর সোনা পুড়িয়ে সর্ষের মতো ছোট ছোট বীজ তৈরি করে। রাজার কাছে সে একজন বপনকারী চাইলে রাজা তাকেই বীজ বপন করতে বলেন। রাজার কাছে বললেন, এতটা জমিতে যে আমাকে চাষ করতে হবে, তার জন্য বীজগুলো বপন করার জন্য আমাকে একজন লোক দিন। তো রাজা বললেন, না, তোমাকে নিজেই কিন্তু সেই বীজ বপন করতে হবে। চোর জানায় যে কোনোদিন কিছু চুরি করেনি, একমাত্র সেই বপনকারী হতে পারেনি। চোর জানায়, বলছে যে কোনোদিন কিছু চুরি করেনি, অর্থাৎ যে লোকটা কোনোদিন জীবনকালে বা জীবদ্দশায় কোনো কিছু চুরি করেনি, সেই একমাত্র সোনা চাষ করতে পারে। সেই যুক্তিতে চোরটি রাজাকেই বপন করতে বললে রাজা বলেন তিনি ভ্রাম্যমাণ গায়কদের দেওয়ার জন্য বাবার টাকা চুরি করেছিলেন। সেই যুক্তিতে যখন বললেন যে রাজা, হে মহারাজ, আপনি এই সোনার বীজ বপন করুন, তখন সেই যুক্তিতে চোরটি রাজাকেই বপন করতে বললে রাজা তখন চোরটিকে বলেন তিনি ভ্রাম্যমাণ গায়ক, অর্থাৎ ঘুরে ঘুরে যারা গান গায় তাদেরকে বলা হয় ভ্রাম্যমাণ গায়ক। ভ্রাম্যমাণ গায়কদের দেওয়ার জন্য কিন্তু তিনি বাবার টাকা চুরি করেছিলেন। ঠিক আছে। এরপর মন্ত্রীরা বলেন রাজার কর্মচারী হয়েও তারা আর সাধু নন। বলছে রাজার কর্মচারী হলেও মন্ত্রীরাও কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু জিনিস চুরি করেছেন রাজসভা থেকে। বিচারপতি বলেন তিনিও ছেলেবেলায় মার মিষ্টি চুরি করেছেন। বিচারপতি বললেন তিনিও কিন্তু ছেলেবেলায় মায়ের মিষ্টি চুরি করেছিলেন। তখন চোর বলে সবাই যখন চোর, তাহলে সে একা কেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে? তখন শেষে কিন্তু চোর বলছে যদি তোমরা সবাই চুরি করে থাকো, তাহলে কেন একা আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে বা আমাকে কেন শুলে চড়ানো হবে? এই শুনে সমস্ত সভাসদেরা হেসে ওঠে। এই কথা শুনে কিন্তু রাজসভার যত সভাসদ ছিল সবাই কিন্তু হেসে উঠেছিল। রাজার রাগ প্রশমিত হয়, রাজার রাগও কিন্তু কমে যায়। তিনি চোরের স্বরূপ বুঝতে পারেন, তিনি চোরের আসল রূপ অর্থাৎ তার বুদ্ধিমত্তা বুঝতে পারেন। চোরটি বুদ্ধিমান এবং হাস্যরসিক। চোরটি কিন্তু ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং হাস্যরসিক। চোরটিকে রাজা বিদূষক রূপে তার সবাই রেখে দেন। চোরটিকে কিন্তু রাজা সুপ্রতাপ সেই সময় বিদূষক রূপে অর্থাৎ ভাঁড় রূপে কিন্তু রাজসভায় স্থান দেন। এইভাবে বুদ্ধির জোরেই চোরটি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়। এইভাবে চোরটি কিন্তু নিজের বুদ্ধি বলে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। তো এইবারে তো আমি বিষয়বস্তুটা তোমাদের বললাম। এইবারে নামকরণটা কেন সার্থক হলো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই যে হাঁসবিদ্ধ কথা নামকরণটা কেন সার্থক, সুসংগত এবং অর্থবহ হলো। তো দেখো কি বলছে নামকরণ। গল্পটির নাম দেওয়া হয়েছে হাঁসবিদ্ধ কথা। হাঁসবিদ্যা কথাটির মানে হলো হাসহা বিদ্যা ইয়স্য সহ, অর্থাৎ হাস্য সৃষ্টিতে যে অত্যন্ত দক্ষ। এই কথাটার মানে হলো হাসহা বিদ্যা ইয়স্য সহ, মানে হাস্য সৃষ্টিতে বা হাসি সৃষ্টিতে যিনি অত্যন্ত পটু বা দক্ষ। গল্পে তিনটি চোর মারা যাওয়ার পর চতুর্থ চোর নিজেকে বাঁচানোর জন্য, হচ্ছে গল্পে তিনটি চোর মারা যাওয়ার পর চতুর্থ চোর নিজের প্রাণ রক্ষা করার জন্য, চতুর্থ চোরটি নিজের প্রাণ রক্ষার জন্য এক অভিনব পরিকল্পনা করে। সে রাজাকে বলে যে সে সোনা চাষ করতে জানে। রাজার আদেশে সে চাষের উপযোগী সবকিছু তৈরি করে রাজার কাছে এমন একজন বীজ বপনকারী চায় যে কোনোদিন চুরি করেনি। তোমাদেরকে আগেই বললাম, দেখা যায় রাজা
থেকে বিচারপতি পর্যন্ত সবাই কিছু না কিছু জিনিস চুরি করেছে, তাহলে আর শুধু চোরের শাস্তি হবে কেন? এই কথা শোনার পর সকলেই হেসে ওঠে। বস্তুত চোরটি নিজের অপরাধ স্খলন করার জন্য যে অভিনব পথ ও যুক্তির আশ্রয় নিয়েছে তা অত্যন্ত হাস্যরসপূর্ণ। মানে দেখো, চোরটি যে কথাটি রাষ্ট্রে বলল যে নিজের অপরাধটা স্খলন করার জন্য, যে বলল তোমরা যদি সকলেই চোর হও, তোমরাও তো চুরি করেছো, তোমরা রাজা মন্ত্রী হলে কি হবে, তোমরা তো এক একজন চোরই, তাহলে তো তোমাদের যদি শাস্তি না হয় তাহলে আমার শাস্তি হবে কেন? এই কথাটা শুনে কিন্তু রাজসভার সমস্ত রাজা থেকে মন্ত্রী থেকে সভাসদ সমস্ত বিদূষকরাই কিন্তু হেসেছিলেন। সেই জন্যই কিন্তু বস্তুত চোরটি নিজের অপরাধ স্খলন করার জন্য যে অভিনব পথ, এই যে পথটি অবলম্বন করেছিল এবং যুক্তির আশ্রয় নিয়েছিল, তা অত্যন্ত হাস্যরসপূর্ণ। তবে সেই হাস্যরস এতই বুদ্ধিদীপ্ত যে তার রাজা থেকে বিচারপতি পর্যন্ত সকলকে হাসিয়েছে। আমি আগেই বললাম, সঙ্গে সঙ্গে তাদের ব্যঙ্গও করেছে। সর্বোপরি চোরটি যেন হাস্যরসকে জীবনের একটি বিদ্যারূপে আয়ত্ত করেছে এবং তার দ্বারা, অর্থাৎ চোরটি এই হাসাকে বা হাস্যরসকে জীবনের একটি বিদ্যারূপে, হাস কথার অর্থ হচ্ছে হাসা এবং বিদ্যা মানে হচ্ছে বিদ্যা, বিদ্যারূপে আয়ত্ত করেছে বলে, এবং তার দ্বারা সে নিজের কার্যসিদ্ধিও করেছে। কার্যসিদ্ধি অর্থাৎ সে নিজের প্রাণ রক্ষা করতে পেরেছে, তাই চোরটিকে হাসবিদ্য বলা যায়। তার গল্পকেই বলা হয়েছে হাসবিদ্য কথা। সুতরাং হাসবিদ্য কথা গল্পের নামকরণটি অত্যন্ত সার্থক, সুসংগত এবং অর্থবহ হয়েছে। এখানেই তোমাদের এই ভিডিওটি সমাপ্ত হচ্ছে। ভিডিওটি বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি আরও তোমাদের ভালোভাবে হেল্প করতে পারবো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।